নরেন্দ্র মোদী কোন রামের কথা বলেন? আপনি যদি রামকে ইংরেজিতে লেখেন RAM রাম, আর থেকে রিলায়েন্স, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী আদানি, আম্বানি আর মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে, যে ভারতবর্ষে আপনি গরিব মানুষ, আপনার কোনো ঠাঁই নেই। যে ভারতবর্ষের মাটিতে আপনি ভ্যান চালান, মজদুরি করেন, রিক্সা চালান, আপনার কোনো ঠাঁই নেই। তাই তো সরকারি স্কুল তুলে দিচ্ছে। হসপিটালের কথা কে বলবে? এই মেটিয়াবুরু যে কলেজটা তৈরি করা হয়েছিল, এই কলেজের উন্নতি ঘটানোর কথা কারা বলবে? যদি এই কথাগুলো রাজনৈতিক নেতারা না বলে, এই কথাগুলো যদি MP না বলে, MLA না বলে, এই কথাগুলো কারা বলবে? রাস্তাঘাট সারানোর কথা কারা বলবে? গোটা মেটিয়াবুরু চত্বর জুড়ে পানীয় জলের সমস্যা, কি এগুলো নিয়ে কথা বলবে? রাজনীতির ময়দানে ইস্যু কি হবে? এগুলো ইস্যু হবে না। আমরা প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে। আর আমাদের সাংসদ তিনি বলেন, তিনি নাকি পশ্চিমবঙ্গের মাটিতে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি কাজ করেছে, বলে 5000 কোটির উপরে কাজ করেছে। একজন সাংসদ পার্লামেন্টে যখন যায়, সে বছরে 5 কোটি টাকা করে পায়, 5 কোটি বছরে। তাহলে 5 বছর থাকলে 5 5 25 কোটি টাকা পায়, তাই তো? তাহলে সরকার থেকে আপনি 25 কোটি টাকা পাইছেন, 5500 কোটি টাকা কোথায় পেলেন? কাটমানির টাকা, চুরি করার টাকা, কারণ পৈতৃক সম্পত্তি। প্রতিদিন মিথ্যা কথা বলছে, বলছে পথশ্রীর মধ্যে দিয়ে আমি 400 কোটি টাকার উপরে পথশ্রীতে খরচা করেছি। আচ্ছা, যদি পথশ্রীর নমুনা যদি আপনি দেখেন, এই রাস্তা তো আমি দেখতে পাচ্ছি। আমি যখন এই মেটিয়াবুরু চত্বরে যখন প্রচার করেছি, ছোটবেলায় গল্প শুনতাম, যখন ঘুম আসতো না, মা বলতো তারা গল্প বলছে। সেই তেপান্তরের রাজকন্যার কথা বলতো, আর বলতো একটা রাজকন্যার কাছে যেতে গেলে তোমার 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, মরুভূমি পেরিয়ে তবে রাজকন্যার কাছে যেতে হতো। ছোট্টবেলায় শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। এখন নির্বাচনের প্রচারে এসেছি, এখন রাস্তা দিয়ে যখন পার হচ্ছি, দেখছি 7 সমুদ্র 13 নদী নয়, অন্তত 36টা সমুদ্র আর অন্তত গোটা 30 নদী আমাদের পেরোতে হচ্ছে। এলাকায় এলাকায় সমুদ্র, এলাকায় এলাকায় নদী, 1 হাঁটু করে জল। আপনি তৃণমূলের সাংসদ, আপনি তৃণমূলের MLA, আপনি তৃণমূলের কাউন্সিলর, কোনদিন এই পানীয় জল নিকাশি ব্যবস্থা কিভাবে হবে তার কোনো সদুত্তর আপনি দিতে পারছেন না। লোকসভা নির্বাচনে এগুলো ইস্যু হবে না। আর মানুষ যাতে এগুলো ইস্যু না করে, তাই প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও। ইলেকটরাল বন্ডের নামে কয়েক হাজার কোটি টাকা বিজেপি আর তৃণমূল লুট করেছে। আপনি বলবেন ইলেকটরাল বন্ডের টাকা খেয়েছে, আপনার কি? বিশ্বাস করুন, আপনাদের কিছু যায় আসে না। ওষুধের দাম, যে ওষুধের দাম 2 টাকা ছিল, আজকের সেই ওষুধের দাম 8 টাকা হয়েছে, আপনার কিছু যায় আসে না। যে দুধ আপনি 5 বছর আগে কিনতেন, সেই দুধ এখন 10 টাকা 5 বছরে বেড়েছে, আপনার কিছু যায় আসে না। ইলেকট্রিক বিল 3 টাকা ছিল 9 টাকা হয়েছে, আপনার কিচ্ছু যায় আসে না। আপনার অনেক কিছু যায় আসে। আপনার যায় আসে যাতে আপনি এই কথা বলতে না পারেন, তাই প্রতিদিন হিন্দু মুসলমান করো, প্রতিদিন মোদি দিদি করো, এই আলোচনা যাতে আপনার এজেন্ডা থেকে হারিয়ে যায়। ইলেকট্রাল বন্ডের নামে কেন দাম বেড়েছে ওষুধের? না, ওষুধের কোম্পানিগুলি হাজার হাজার কোটি কোটি টাকার জাল ওষুধ ভারতবর্ষের মানুষের কাছে বিক্রি করার জন্য, কোভিড ভ্যাকসিনের নামে জাল ভ্যাকসিন বিক্রি করার জন্য কয়েক হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছে। ছোটবেলায় তো কেন আমাদের অনেক বাবা চাচারা আছেন, আপনারা ছোটো থেকে অনেক ভ্যাকসিন নিয়েছেন নিশ্চয়ই, পোলিও নিয়েছেন, এখন ওখানে ডাক আছে। কোনো ভ্যাকসিনে টাকা দিতে হয়েছে? এর আগে কংগ্রেসের সরকার ছিল দিল্লিতে, কোনো ভ্যাকসিনে টাকা দিতে হয়েছে আপনাদেরকে? কেউ বলতে পারবেন? ভারতবর্ষের মাটিতে এই প্রথম একটা সরকার এলো যে ভ্যাকসিনের জন্য মানুষের থেকে টাকা নিল। কেন না, ওই ভ্যাকসিন কোম্পানি নরেন্দ্র মোদীর বিজেপির ফান্ডে কয়েক হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে টাকা দিয়েছে। আর চুক্তি হয়েছে, আমি আপনাকে নির্বাচনের সময় টাকা দেব, তার বদলে ভারতবর্ষের জনগণ যাতে আমার জাল ভ্যাকসিন কিনতে পারে তার ব্যবস্থা আপনি করুন। তাই দেশের সরকার বলল, ভ্যাকসিন না হলে ট্রেনে উঠতে পারবেন না, ভ্যাকসিন না হলে ট্যাক্সিতে চড়তে পারবেন না, ভ্যাকসিন না হলে ব্যাংকে ঢুকতে পারবেন না, আপনাকে ভ্যাকসিন বাধ্যতামূলক করে দিল। বললো মেরা 56 ইঞ্চ কা সিনা হ্যাঁ। আমরা বললাম 56 ইঞ্চি সিনা, এই সন্তোষপুর বাজারে বড় টিভির দোকানে LCD টিভি পাওয়া যায়, ও দিয়ে দেশ চলে না। আমরা বললাম দেশের প্রধানমন্ত্রীকে একদম মিথ্যে কথা বলবে? ভালো করে ভিজে দিয়ে মামলাম, দেখলাম না, সিনা তো 56 ইঞ্চি নয়। মাপতে মাপতে যখন নিচের দিকে এলাম, দেখলাম ভুঁড়ির কাছে 56 ইঞ্চি, মানে এত খেয়েছে ভুঁড়ি মোটা হয়ে গেছে। ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা খেয়েছে, আর প্রতিদিন ভারতবর্ষের মানুষের কাছে বলছে গরু খেতে দেবো না। আচ্ছা, কে কি খাবে, কে কি পড়বে, মানুষ ঠিক করবে? তুমি কে ঠিক করে দেয়া? একদিকে দাঁড়িয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী বলছো মাংস খেতে দেবো না, আর ইলেকট্রাল বন্ডে এই
বিজেপির নেতারা যারা গরুর মাংস ইম্পোর্ট এক্সপোর্ট করে বিদেশে, তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা ইলেকট্রল বন্ডে টাকা নিয়েছে। কেন? আসলে প্রতিদিন ওরা চাঁদা সম্পর্কে ওদের সঙ্গে আছে, কোম্পানিগুলি চাঁদা দেবে, তার বদলে কোম্পানির যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা বিজেপি করবে। ওরা বলেন আমরা রাম রাজত্ব তৈরি করব। বিশ্বাস করুন আমার কথা, যিনি যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, যে ধর্মপ্রাণ হিন্দু বাবা মা শুনছেন, বিশ্বাস করুন, আপনি যে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভগবান রূপে পুজো করেন আর নরেন্দ্র মোদী যে রাম রাজত্বের কথা বলেন, দুটোর মধ্যে কোনো মিল নেই। নরেন্দ্র মোদী কোন রামের কথা বলেন? আপনি যদি রামকে ইংরেজিতে লেখেন RAM, রাম, আর থেকে রিলায়েন্স, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী আদানি, আম্বানি আর মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে, যে ভারতবর্ষে আপনি গরিব মানুষ, আপনার কোনো ঠাঁই নেই। যে ভারতবর্ষের মাটিতে আপনি ভ্যান চালান, মজদুরি করেন, রিক্সা চালান, আপনার কোনো ঠাঁই নেই। তাই তো সরকারি স্কুল তুলে দিচ্ছে, তাই তো এরোপ্লেন, এয়ারপোর্ট, রেল সমস্ত কোম্পানিগুলি বেসরকারীকরণ করে দিচ্ছে। তাই এই বিরুদ্ধে আমাদের লড়াই। পার্লামেন্টে দাঁড়িয়ে কে আপনার হয়ে কথা বলবে? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ পার্লামেন্টে গিয়েছে, মাত্র 16% উপস্থিতি। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে তো মেটিয়া বুরুজে এসছেন, এই মেটিয়া বুরুজের দর্জি ভাইদের নিয়ে আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কি কথা, কি উন্নয়ন করেছেন বলতে তো হবে আপনাকে। আমি যখন এলাকায় এলাকায় পায়ে হেঁটে ঘুরছি, মানুষের কাছে জিজ্ঞেস করছি আপনাদের কি সমস্যা দর্জি শিল্পে। বললো দেখো সমস্যা তো অনেক আছে, কিন্তু সে সমস্যা আমাদের ধক আছে, আমাদের কলিজা আছে, আমরা খেটে খাই, আমরা কাটমানি নিয়ে খাই না, আমরা রিকভার করে নেবো। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় ভাই, যখন এক জায়গা থেকে কাম অন্য জায়গায় নিয়ে যায়, যতগুলো থানার উপর দিয়ে যায় সবগুলো থানাতে পুলিশকে কাটমানি দিতে হয়। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? সবগুলো থানাতে পুলিশের কাটমানি দিতে হয়। আমি বললাম কেন, আপনি MLA-কে জানাননি? বললো হ্যাঁ, একবার MLA-র কাছে প্রথম গিয়েছিলাম, গিয়ে বললাম স্যার আমাদের তো টাকা পয়সা পুলিশ নিয়েছে, একটু দেখুন, দাদা একটু ব্যবস্থা করে দিন। দাদা ফোন করে বললো কেন টাকা নিয়েছো, টাকা ফেরত দাও, যাও থানায় যাও, আমি বলে দিয়েছি। আমরা থানাতে গেলাম, অনেকক্ষণ পরে স্যার এলেন, দেখা করলেন। আমার বললাম MLA স্যার তো বলেছেন টাকা ফেরত দিন। পুলিশের অফিসার বললেন যে তোমার যে স্যার আমাকে ফোন করে বলেছে তোমার থেকে যে 1000 টাকা নিয়েছি, ওই স্যারকে 600 টাকা পাঠাতে হয়েছে, 400 টাকা আমার পকেটে এসছে। বাবা, যার গরু ধান খেতে তার কাছে বিচার দিয়ে কী লাভ? আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের কাছে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মধ্যে যতগুলো পুলিশ থানার পুলিশ ফাঁড়ি আছে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, কোনো খাকি পোশাকের পুলিশের হিম্মত হবে না হাত পেতে আপনাদেরকে চারানা পয়সা নেওয়ার। সেটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি। ঠিক তৃণমূল কংগ্রেস ওই গ্যারান্টি দিতে পারবে, এই গ্যারান্টি কালকে গ্যারান্টি দিক সরকার, তো ওদের কালকে গ্যারান্টি দিক না, এই গ্যারান্টি দেওয়া যাবে না। বরঞ্চ কিভাবে দর্জি শিল্পের কণ্ঠ রোধ করে এদের গলা টিপে শেষ করে দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকরা চলে এসছে, আমার কথা আমি দীর্ঘায়িত করব না। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার বেঁচে থাকার লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচবার লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার আগামী প্রজন্ম স্কুল কলেজে পড়তে পারবে কিনা তার লড়াই। এ লড়াই বাংলার মাটিতে আমার আপনার আগামী প্রজন্ম সরকারি হসপিটালে চিকিৎসা করাতে পারবে কিনা তার লড়াই। আসুন লড়াই আমরা একসঙ্গে লড়ি। আর এই লড়াই যখন লড়তে চাই, তখন বিজেপি তৃণমূল বলে তোমরা এই লড়াই লড়তে পারবে তো? আমরা बोलते चाय तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा है। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक ना एक दिन एक नूर जरूर आएगा। लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक ना एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। আমাদের বাপ ঠাকুরদা লড়াই করতে শিখিয়েছে। আমাদের বাপ ঠাকুরদা চুরি করে কাটমানি করতে আমাদের শেখায়নি। আমাদের বাপ ঠাকুরদা প্রতিদিন শিখিয়েছে শাসক যদি অত্যাচারী হয়, জালেম যত অত্যাচারী হবে, শাসকের চোখে চোখ রেখে কেউ না কাউকে না কাউকে দাঁড়াতে হয়। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আমার বাবা লিপসান বাউন্ড কোম্পানির মালিক নয়, আমি কোনো MLA MPর ছেলে নই,
আমার বাড়িতে ওঠার জন্য কোনো চলন্ত সিঁড়ি নেই, আমার বাড়িতে আলো দেওয়ার জন্য 6 কোটি টাকা দামের ঝাড়বাতি নেই, আমার বাড়ির বাইরে কোনো 1 কোটি টাকা আমার গাড়ি দাঁড় করানো থাকে না, একটা স্কুটি দাঁড় করানো থাকে। আমি আপনাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বুঝি খিদার যন্ত্রণা কি, আমি বুঝি যখন সারাদিন কাজ করে পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি যখন বাড়িতে যাই, মাকে বলি মা ভাত খেতে দাও, মা দেখি যখন ভাত দিয়ে দিচ্ছে নিজের চোখের অলক্ষ্যে মা চোখের আঁচলের খুঁট দিয়ে যখন চোখের পানি মোছে, আর হাঁড়িতে যে শেষ নিবালাটুকু ভাত সেটুকু যখন আমার পাতে দিয়ে দেয়, আমি জিজ্ঞেস করি মা তোমার ভাত? বললো আমার ভাত হাঁড়িতে আছে। আমি বুঝি আমার মা যখন না খেতে আমাকে ভাত দেয় সেই মায়ের পেটের খিদের যন্ত্রণা। আমি বুঝি যখন টিউশনি পড়তে যাওয়ার সময় যখন বাবাকে বলি বাবা টাকা দাও, টিউশনি মাস্টার স্যার টাকা চাইছে, আমার বাবা যখন আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমি বুঝি আমার ওই বাবার চোখের মধ্যে অব্যক্ত ব্যথা, যে সন্তানকে বলতে পারে না। আমি বুঝি একজন বেকারের যন্ত্রণা, যার বাড়িতে মাথার উপর বিবাহযোগ্য বোন আছে, যার মা লোকের বাড়িতে কাজ করে, সে চায় নিজের পায়ে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে, সে চায় তার বোনকে বিয়ে দিতে, সে চায় তার মাকে তার বাবাকে ভালো করে একটা সুন্দর জীবন দিতে। আমি বুঝি সেই বেকারের যন্ত্রণা। তৃণমূল কংগ্রেস আপনাকে আপনার বাড়ির সন্তানকে কি করতে চাইছে দেখতে পাচ্ছেন না? 21,000 মদের দোকান খুললো কেন? তৃণমূল আপনার সন্তানকে, আপনার সন্তান যদি লেখাপড়া শেখে তাহলে তৃণমূল ভালো করে জানে, তৃণমূলের ঝান্ডা বইবার কোনো লোক থাকবে না। আপনার সন্তান যদি লেখাপড়া থেকে শেখে তাহলে তৃণমূলের হয়ে ছাপ্পা মারার কোনো লোক থাকবে না। তাই তৃণমূল চায় আপনার বাড়ির সন্তানটা যাতে লেখাপড়া না শিখুক। আপনার বাড়ির সন্তান যদি লেখাপড়া না শেখে কি করবে? রাত্রেবেলা একদিন পার্টি অফিস থেকে ফোন যাবে, কি কাজ পাসনি? কালকে সকালে অফিসে চলে আসিস, কাজ আছে। আপনার বাড়ির সন্তান না বুঝে অফিসের সামনে চলে যাবে, বললো কালকের ভোট আছে, বাইকে তেল ভরে দিচ্ছি, আর এই ব্যাগটা নিয়ে একটা বোমা নিয়ে চলে বুথে বুথে গিয়ে ছাপ্পা মারবি। আপনার বাড়ির সন্তান সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বুথে বুথে ছাপ্পা মেরে যখন তৃণমূল পার্টি অফিসের সামনে আসবে, ওই অফিস থেকে আপনার বাড়ির সন্তানের হাতে একটা মদের বোতল আর 600 টাকা দিয়ে বলবে তোর বেকারত্বের যন্ত্রণা তুই মদ খেয়ে ভুলে যা। আসলে তৃণমূল আপনার বাড়ির সন্তানকে মদ করার ক্রিমিনাল তৈরি করতে চাইছে। উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বাম কংগ্রেস, আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি স্কুলে পড়ুক, আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি চাকরি পাক, আমরা চাইছি আপনার বাড়ির সন্তান কল কারখানায় কাজে যাক, আমরা চাই আপনার বাড়ির সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচুক। এ লড়াই বাঁচবার লড়াই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। যতবার মোদির দিকে তাকিয়ে ভোট দিয়েছিলেন, মোদি দেশের রাজা হয়েছে। মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে ভোট দিয়েছেন, মমতা ব্যানার্জি রাজ্যের রাজা হয়ে বসে আছে। এখন সময় নিজের সন্তানের চোখের দিকে তাকিয়ে ভোট দেয়া। আপনি যদি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে ভোট দেন, এখন আপনার সন্তান রাজা হবে। তাই আপনার সন্তানের রাজা করার পালা। আসুন এ লড়াই আমাদের সঙ্গে আসবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।